নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। কাঁটায় কাঁটায় রাত নটা মানে নিউজরুম লাইভ। নিউজরুম লাইভের শুরুতে আজ যে খবরে নজর রাখবো, ঠিক 1 মাস আগে আজকের এই দিনটা, আজকের এই রাতটা আরো স্পেসিফিক্যালি বললে আমরা বলছিলাম রাত পোহালেই নির্বাচনী ফলাফল, 2026-এর ফলাফল। সেই ফলাফল এক ফুলকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। সেই ফল বেরোনোর পর তৃণমূলের ভরাডুবি, আর তারপরেই 1 মাস, ঘটনা বহুল 1 মাস। আর বিগত এই 3-4 দিন তৃণমূল ভেঙে খান, একেবারে তৃণমূলেই ভাঙন। এবার তৃণমূলে কি নবতৃণমূল? এখানেই কি শেষ? প্রশ্নটা এখানে আরো জোরালো হচ্ছে। এখানেই কি শেষ, নাকি অপেক্ষা করছে আরো কিছু? এই প্রশ্ন যেমন আমার, এই প্রশ্ন দর্শকদেরও অনেকের। এই প্রশ্নের উত্তর খুঁজে আসুন। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছেন নিউজরুম থেকে। কৌশিক, এখানেই শেষ নাকি আরো কিছু অ্যাওয়েটেড? না, নিউজ 18 বাংলার হাতে যে এক্সক্লুসিভ খবর, তাতে একেবারেই এখানে শেষ নয়, বরং বলা যায় পিকচার আভি বাকি হ্যায়। কেন বলছি পিকচার আভি বাকি হ্যায়? কারণ নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ খবর, বিধানসভায় যা হলো সেটাই হতে চলেছে আগামী দিনে লোকসভায়। সম্ভবত এই যে বাদল অধিবেশন আসছে, যেটা জুলাই আগস্ট নাগাদ হয়, সেখানেই হয়তো দেখা যাবে আজ বিধানসভায় যেটা হলো সেটা লোকসভাতে হতে চলেছে। তাহলে কি হলো আজ বিধানসভায়? যেটা হলো যে তৃণমূলে নবতৃণমূল, অর্থাৎ 2/3 বিধায়কের সমর্থন, তার বেশি সমর্থন নিয়েই ঋতব্রত বিরোধী দলনেতা হয়ে গেলেন। এইটা যদি লোকসভায় করতে হয় তাহলে কি করতে হবে? লোকসভায় তৃণমূলের বিধায়কের সংখ্যা, লোকসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা 29। এই 29-এর 2/3 মানে দাঁড়ায় সেটা হচ্ছে 20। অর্থাৎ এই 2/3 সাংসদ যদি লোকসভাতেও একজোট হয়ে যায়, সেইটাই হতে চলেছে বলে খবর। যেটা বিধানসভায় আজ হলো সেটা আগামী দিনে লোকসভাতেও হতে চলেছে। অর্থাৎ এক আইনসভায়, এই বিধানসভায় আমরা দেখলাম খান তৃণমূল একেবারে। আমরা দেখছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি একটা নতুন তৃণমূলের জন্ম দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে ব্যাকফুটে চলে গেলেন। এই 1 মাসের মধ্যে যা হলো, আর যেই সম্ভাবনা, যেই এক্সক্লুসিভ তথ্য নিউজ 18 বাংলা আপনাদের দিচ্ছে, খুব শিগগিরই কি তাহলে সংসদের নিম্নকক্ষ লোকসভাতেও তাই হতে চলেছে? এখান থেকে আরো একটা পয়েন্ট, এই যে বাংলায় মহারাষ্ট্র মডেল, এ নিয়ে আমরা এত কথা বলছিলাম, সত্যিই তো সেদিকেই ইঙ্গিত, সেদিকেই যাচ্ছে এই গোটা রাজনৈতিক পরিসর। আরো একবার চলে যাব, কৌশিক দাশগুপ্ত রয়েছেন সঙ্গে। কৌশিক, বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় এলো, ভাঙন ধরলো আঞ্চলিক একটি দলে। আমরা দেখলাম এখানেও বিজেপি ক্ষমতায় এলো, আর আঞ্চলিক দল, এ রাজ্যের শাসক দল যারা ছিল তৃণমূল ভেঙে খান। এর কি পলিটিক্যাল সিগনিফিকেন্স? একদমই সেই প্রশ্নের উত্তর আমি দেব। তার আগে যেটা মাথায় রাখতে হবে, লোকসভায় যদি তৃণমূলের এই যারা নবতৃণমূল, তারা যদি 2/3 সাংসদের সমর্থন জোগাড় করতে পারে, অর্থাৎ 20 জন সাংসদ যদি এদের দিকে চলে আসে, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, বিধানসভায় যেমন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারলেন না, তেমনি বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনি লোকসভায় এই নবতৃণমূলেরই কেউ লোকসভায় তৃণমূলের দলনেতা নির্বাচিত হবেন। এবং লোকসভায় এখন তৃণমূলের যিনি দলনেতা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু ওই পদ আর থাকবে না। এর পরের যেটা প্রশ্ন, সেটা হচ্ছে মহারাষ্ট্র মডেল। সেটা হচ্ছে, আমরা 2-3 দিন ধরেই সবার আগে থেকেই বলছি যে এই রাজ্যে কি এবার মহারাষ্ট্র মডেল দেখা যাচ্ছে। সেই মহারাষ্ট্র মডেলে কি ঘটেছিল? মহারাষ্ট্র মডেলে যেটা হয়েছিল, যে 2টি আঞ্চলিক দল ভেঙে গেছিল। শিবসেনার নেতা ছিলেন উদ্ধব ঠাকরে। তারপর দেখা গেল দলটা ভেঙে গেল, শিবসেনা একনাথ শিন্ডের হাতে ক্ষমতা চলে গেল। ঠিক একইভাবে এনসিপিও তো কিন্তু ভেঙেছিল। এনসিপির মাথা ছিলেন শরদ পাওয়ার। সেই এনসিপি ভেঙে দুই ভাই হয়ে গেল, এবং শরদ পাওয়ারের থেকে ক্ষমতা চলে গেল তার ভাইপো অজিত পাওয়ারের হাতে। এই মহারাষ্ট্র মডেলই এবার বাংলায় হতে চলেছে বলে মনে করা হচ্ছে। এবং এটাও যেটা তুমি বলছো, যে তাহলে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। মহারাষ্ট্রে বিজেপির সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রে 2টো আঞ্চলিক দল ভেঙে গেল। পশ্চিমবঙ্গে বিজেপির সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গে যে বড় আঞ্চলিক দল তৃণমূল ভেঙে যাচ্ছে, তৃণমূলে নবতৃণমূল হয়ে গেল।
এর পিছনে কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে কিনা? অবশ্যই রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এই দুটো ঘটনাকে বিক্ষিপ্ত ঘটনা হিসাবে দেখলে ভুল হবে। কেন এই কথা বলছি? কারণ দেখো, তুমি যদি ভালো করে মনে করো যে উত্তরপ্রদেশ, সবসময় বলা হয় যে কেন্দ্রে যদি ক্ষমতা দখল করতে হয়, কেন্দ্রের শাসনভার যদি নিতে হয়, তাহলে সেই রাস্তাটা উত্তরপ্রদেশ হয়ে যায়। সেই উত্তরপ্রদেশে কি হলো? সেই উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় এলো। বিজেপি যখন ক্ষমতায় এলো, বেশ কয়েক বছর ধরে তারা ক্ষমতায়, তাতে দেখা গেল সেখানকার আঞ্চলিক দলদের হাল বেহাল। তাতে প্রথমে হচ্ছে বিএসপি মায়াবতীর বিএসপি, বহুজন সমাজ পার্টি এখন অস্তিত্ব সংকটে, প্রায় নেই বললেই চলে। আর সমাজবাদী পার্টি মুলায়ম সিং যাদবের, যেটার এখন মাথা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আছে বটে, কিন্তু তারা ক্রমশই ক্ষয়িষ্ণু। এবার তুমি চলে আসো উত্তরপ্রদেশ থেকে বিহারে কার দল ছিল? আঞ্চলিক দল আরজেডি, লালু প্রসাদ যাদবের এই দল এখন দেখেন তার ছেলে তেজস্বী যাদব। এই লালু প্রসাদ আরজেডিও কিন্তু হেরে গেছে বিহারে, এবং তাদেরও কিন্তু অবস্থা সঙ্গীন। বিহারে খুব কঠিন লড়াইয়ের মধ্যে তারা রয়েছে। এরপর যদি তুমি আসো ওড়িশায় কার দল? আঞ্চলিক দল কি ছিল? বিজেডি, বিজু জনতা দল। বিজু পটনায়ক তৈরি করেছিলেন, তার ছেলে নবীন পটনায়ক 2000 সালে তিনি মুখ্যমন্ত্রী হন প্রথমবার। টানা 24 বছর মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পটনায়ক। 2024 সালে আমরা জানি লোকসভা ভোট যেবার হয়, সেই একই সঙ্গে ওড়িশায় বিধানসভা ভোট হয়। হলো, ওড়িশায় তছনছ হয়ে গেল বিজেডি, সেই আঞ্চলিক দলও তছনছ হয়ে গেল। আর কি হলো ওড়িশার পর? এবার তুমি দিল্লির কথা ভাবো। দিল্লিতে 2014 সালে দেশ জুড়ে মোদি ঝড়, মোদি ক্ষমতায় এলেন, প্রধানমন্ত্রী হলেন, পরের বছর প্রথম ভোট দিল্লিতে মোদির ওই ঝড়ের মাঝখানে কেজরিওয়াল পেল 67, কেজরিওয়ালের আম আদমি পার্টি পেল 67খানা আসন, বিজেপি পেল মাত্র 3টে আসন। সেই আম আদমি পার্টির এখন কি অবস্থা দেখো। এবার আবার বিজেপি সেই দিল্লিতে ক্ষমতায়, আম আদমি পার্টিকে দিল্লিতে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। আম আদমি পার্টির যেই সাংসদ রাঘব চাড্ডা, আম আদমি পার্টির অন্যতম ফেস, তিনি সহ 7 জন এমপি আম আদমি পার্টি ছেড়ে চলে গেলেন কোথায়? বিজেপিতে। অর্থাৎ এই যে আমি তোমাকে 5টা রাজ্য বললাম, কি বললাম? উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, দিল্লি, আর আগে বললাম মহারাষ্ট্র। এই 5টা রাজ্যেই বিজেপি ক্ষমতায়, বিজেপির মুখ্যমন্ত্রী, এবং 5টা রাজ্যেই যেসব আঞ্চলিক দল দীর্ঘদিন ধরে তাদের ক্ষমতা ছিল বা তারা দাপট দেখিয়েছে, তারা কিন্তু প্রায় ভেঙে খান, কেউ ক্ষয়িষ্ণু, কেউ নড়বড় করছে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থায় যদি তৃণমূল, মানে এই যে তৃণমূলের যে নবতৃণমূল, তারা যদি বিধানসভায় যেটা ঘটিয়েছে সেটা লোকসভাতেও করতে পারে, তাহলে যেটা দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু বিধানসভার মতোই লোকসভাতেও হতে পারে। সেখানে তাদের হাতেই চলে আসতে পারে তৃণমূলের, মানে নবতৃণমূলের যে দলনেতা হবে লোকসভার, সেটা তাদের মধ্যে থেকেই কেউ পাবেন। এবং এই জল্পনাটা আরও বেড়েছে, এই যে তার জন্য দরকার তো 20 জন সাংসদের সমর্থন, এই জল্পনাটা আরও বেড়েছে দিব্যেন্দু অধিকারীর একটি মন্তব্যে। আমার কাছে ব্যক্তিগতভাবে ফোন এসেছে মিনিমাম 10 থেকে 15 জন তৃণমূল কংগ্রেসের সাংসদ, যাদের সাথে আমার সংসদীয় জীবন কেটেছে। আমি তাদেরকে হাত জোড় করে কবরেজোরে বলেছি, আমার দলই শেষ কথা, ব্যক্তিগত সম্পর্ক নিশ্চয়ই আল্লাহ এখানে। দল যতক্ষণ না আমাদের ছাঁকনি জাল, ওই আমরা চা খাই না, পাতা চা ছাঁকা হয়, সেই ছেঁকে দল যখন সিদ্ধান্ত নেবে সেটাই শেষ। নিউজরুমে কৌশিক দাশগুপ্ত রয়েছেন। কৌশিক, তুমি যে ব্যাখ্যাটা দিলে 5 রাজ্যের, সেখানে দাঁড়িয়ে খুব সরলীকরণ হওয়া বোধহয় যাবে না। আমি জিজ্ঞেস করতে চাই যে এই যে আঞ্চলিক দলগুলো এই 5 রাজ্যের, এখানে দেখো বিজেপি সরকার গড়ছে, আঞ্চলিক দলগুলো ভেঙে যাচ্ছে। আমাদের রাজ্যে বিজেপি সরকার গড়লো, আঞ্চলিক দল তৃণমূল ভেঙে গেল। এই দুটো একসঙ্গে কি করে হচ্ছে? এর কি কোনো গুরুত্ব রয়েছে? একদমই। দেখো, আঞ্চলিক দলগুলো তৈরি হলো কিভাবে? স্বাধীনতার পর তো দেশ জুড়ে প্রায় একটাই দল ছিল, কংগ্রেস। সেই কংগ্রেসেরই, সব রাজ্যে কংগ্রেসেরই সরকার ছিল প্রথম যে ভোট হয়েছিল। কিন্তু কংগ্রেস প্রথম ধাক্কা খায় স্বাধীনতার পর 1957 সালে
কেরালে সিপিএমের কাছে কংগ্রেস হেরে যায়, ইএমএস নাম্বুদ্রিপাদের সরকার গঠন হয় কেরালে। এটা তো রাজ্যে হেরেছিল কংগ্রেস। জাতীয় স্তরে কংগ্রেস প্রথম হারে 1977 সালে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তখন প্রবল হাওয়া ওঠে। হ্যাঁ, তিনি একনায়কতন্ত্র চালাচ্ছেন এই অভিযোগ ওঠে, তিনি বিরোধী কণ্ঠ রোধ করেন এই অভিযোগ ওঠে, এর সঙ্গে দুর্নীতিরও অভিযোগ ওঠে। তখন একটা জেপি মুভমেন্ট শুরু হয়। হ্যাঁ, জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জেপি মুভমেন্ট শুরু হয়। সেখানে একের পর এক নেতা যোগ দেন। সেই বিভিন্ন ধরো আমাদের লালু প্রসাদ যাদব যোগ দেন, নীতিশ কুমার যোগ দেন, এরা সবাই যোগ দেন। এরাই পরে আবার ওদিকে হচ্ছে মুলায়ম সিং যাদব ছিলেন উত্তরপ্রদেশ থেকে, তারাই পরে আঞ্চলিক দলগুলো তৈরি করে। যেটা অনেকে বলছেন বা মনে করছেন যে বিজেপির, অনেকেই মনে করেন এটা, যে তারা বিজেপিকে দেখা গেছে ভোটের ট্র্যাকে বা অন্য সময়েও আঞ্চলিক দলগুলির কাছে, কিন্তু যেখানে আঞ্চলিক দল শক্তিশালী যেসব রাজ্যে, সেখানে তাদের হোঁচট খেতে হয়েছে। গত 15 বছর ধরে তৃণমূলের কাছে বারবার হারতে হয়েছে। এবং তামিলনাড়ুতে কিন্তু এখনও আঞ্চলিক দলের দাপট, সেখানেও বিজেপি কিন্তু সেভাবে দাঁত ফোটাতে পারেনি। অর্থাৎ প্রতিপক্ষ যখন আঞ্চলিক দল, তখন বিজেপিকে কিন্তু নানা জায়গায় হোঁচট খেতে হয়েছে, ধাক্কা খেতে হয়েছে। বরং বিজেপির অনেক ভালো পারফরমেন্স যখন তাদের প্রতিপক্ষ থাকে কংগ্রেস। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 2024 সালের যে লোকসভা ভোট হয়েছিল, সেই ভোটের রেজাল্ট যদি আমরা অ্যানালিসিস করি, 2024 সালের ভোটে যেটা হয়েছিল, 216টি আসনে বিজেপি আর কংগ্রেস মুখোমুখি লড়াই করেছিল। মানে এই 216টি আসনে আঞ্চলিক দলের সেরকম কোনো প্রভাব ছিল না। মূল লড়াইটা ছিল বিজেপি বনাম কংগ্রেস। তা এই 216টা আসনে কি রেজাল্ট হলো? এই 216টা আসনে দেখা যাচ্ছে 71% সিট বিজেপি পেয়েছিল, 71, মানে 154টা সিট। 216-র মধ্যে বিজেপি পেল 154টা সিট, আর এই 216-র মধ্যে কংগ্রেস পেয়েছিল 62টা সিট। অর্থাৎ এই তথ্যই বলে দেয়, যখন বিজেপির সঙ্গে কংগ্রেসের ডিরেক্ট ফাইট, মুখোমুখি লড়াই, সেখানে আঞ্চলিক দলের কোনো প্রভাব নেই। সেখানে কংগ্রেসকে প্রায় ধরাশায়ী করে দিয়েছে বিজেপি। এবং সেই কারণেই বিজেপির অনেকেই মনে চান যে লড়াইটা দুপক্ষের হোক, লড়াইটা দ্বিমুখী হোক। একদিকে থাকবে বিজেপি, একদিকে থাকবে জাতীয় কংগ্রেস। সেটা কেন কৌশিক? বিজেপির কাছে কি সহজ প্রতিপক্ষ কংগ্রেস, আঞ্চলিক দলগুলো নয় কোনোভাবেই? সহজ প্রতিপক্ষ এরকম ভাবে বলা মুশকিল, কিন্তু যেটা ভোটের ফল বলে দিচ্ছে যে যখন বিজেপির এগেনস্টে কংগ্রেস রয়েছে, কোনো আঞ্চলিক দল সেরকম ভাবে নেই, সেখানে কিন্তু বিজেপির জয়ের স্ট্রাইক রেট অনেক ভালো। আচ্ছা, এই কারণে এর পিছনে আরো একটা কারণ আছে যে বিজেপি কেন কংগ্রেসকে মনে করে তাদের পক্ষে প্রতিপক্ষ হলে ভালো। সেটা হচ্ছে বিজেপি এটা মনে করে যে আঞ্চলিক দলগুলো যেখানে থাকে, তারা আঞ্চলিক ভাবাবেগ বা রিজিওনাল অ্যাসপিরেশনকে অত্যন্ত গুরুত্ব দেয়, এবং বিভিন্ন ভোটে সেইগুলো তখন ইস্যু হয়ে যায়। একটা দল, ধরো কংগ্রেস বা বিজেপি, যারা দেশ চালাচ্ছে, তাদের গোটা দেশকে দেখতে হয়। কিন্তু একটা আঞ্চলিক দল, সে একটা রাজ্যে রয়েছে, সে তার রাজ্যের ভালো মন্দটা আগে দেখে। এই যে রাজ্যের ভালো মন্দটা আগে দেখে, সেটা করার জন্য তারা রাজনীতি করতে শুরু করে। তার জন্য বিভিন্ন আঞ্চলিক ইস্যুগুলো উঠে আসে। এবার একটা জাতীয় দল যা বা দেশ চালাচ্ছে, তাদের পক্ষে কোনো একটি রাজ্যের কোনো একটি জায়গার কি আঞ্চলিক ভাবাবেগ, দেশের নিরাপত্তার আগে সেই ভাবাবেগকে গুরুত্ব দেওয়া সম্ভব নয়। সেই জন্যই বিজেপি মনে করে যে তাদের সঙ্গে কংগ্রেসের যতই মতবিরোধ থাকুক, কংগ্রেসে যেমন দেশ চালিয়েছে, তারাও দেশ চালাচ্ছে। ফলে এই দুটি দলের মধ্যে যদি লড়াই হয়, দুটো মেরুতে দুটো দল আছে, কিন্তু তাদের মধ্যে লড়াই, আর কোনো দল সেভাবে নেই, থাকবে না এমন নয়, কিন্তু তারা একেবারে সরকার করে ফেলতে পারে এই রকম জায়গায় নেই। ফলে এই রকম অবস্থায় বিজেপি আর কংগ্রেসের লড়াই হলে সেটাই বেটার, কারণ তারা সবার আগে দেশের স্বার্থের কথা ভাবে। এবং এর সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের রাজ্যে বারবার কি অভিযোগ উঠেছে যে সীমান্তে যে কাঁটা তার দিতে হবে, তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, যা পরিকাঠামো তৈরি করতে হবে, তার জন্য তো জমি দরকার। সেই জমিটাই দিচ্ছে না তৃণমূল। কেন দিচ্ছে না? কারণ বিজেপি বারবার অভিযোগ করেছে তৃণমূল চায় অনুপ্রবেশকারীরা ঢুকুক, কারণ এই অনুপ্রবেশকারীরা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক, এবং সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। অর্থাৎ একটা রিজিওনাল দল, সে খালি
কোনো রকমে মানে নানা রকম রাজনীতিক স্ট্যান্ড নিয়ে এই ক্ষমতায় টিকে থাকার চেষ্টা, তাতে দেশের যদি নিরাপত্তা জলাঞ্জলি যায় তো যাক, এই রকমভাবে বিজেপি দেখছে বিষয়টা। তাই তারা মনে করে যে কংগ্রেস তাদের যে কোনো রাজ্যে কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হলেই ভালো। এর পাশাপাশি বিজেপি এটাও বক্তব্য যে অনেক সময় দেখা গেছে, বারবারই দেখা গেছে, ইতিহাস ঘাটলে সেটাই দেখা যায় যে আঞ্চলিক দলগুলো মূলত একটা পরিবার কেন্দ্রিক হয়। যিনি নেতা তারই কোনো ছেলে পুলে নাতি নাতনি বা অন্য সম্পর্কে কেউ, তারা তাদের হাতে ব্যাটনটা তুলে দিয়ে যেতে চান এবং সেই আঞ্চলিক দলে দুর্নীতি পাহাড় তৈরি হয়। এইটাও কিন্তু একটা কারণ, যেই কারণে বিজেপি মনে করে লড়াইটা দ্বিমুখী হলে ভালো, সেটা হোক বিজেপি বনাম কংগ্রেস। কৌশিক, এখানে কামিং ব্যাক টু দ্য মেইন পয়েন্ট যা দিয়ে তুমি শুরু করেছিলে, যে লোকসভাতেও কি একই জিনিস হতে পারে? নিউজ 18 বাংলার হাতে যে এক্সক্লুসিভ তথ্য রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি সেটাই হয়, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার দলনেতা তৃণমূলের আর না থাকেন, তাহলে তৃণমূলের এই প্রতীক তা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে আগামী দিনে? একদমই। সেটা করার জন্য 20 জন সাংসদকে একসঙ্গে আসতে হবে। এই তৃণমূলে যে নব তৃণমূল সেখানে একসঙ্গে আসতে হবে। এখানেও যেমন শোভনদেব চট্টোপাধ্যায় হতে পারলেন না, তেমনি ওখানে যখন সংখ্যাগরিষ্ঠ এটা থাকবে তখন 2/3 হতে হবে। কিন্তু তারপর কি? তারপরে হচ্ছে সবারই প্রশ্ন, তৃণমূল দলটা কি থাকবে? মমতার হাতে কি তৃণমূল দলের নামটাই, যে তৃণমূল এই নামটা থাকবে? তৃণমূলের যে প্রতীক জোড়া ফুল, এইটা কি থাকবে মমতার হাতে, নাকি এটাও তিনি হারাবেন? এটা কিন্তু শুধুমাত্র 2/3 সাংসদ একসঙ্গে হলেই হবে না। আচ্ছা, কেন বলছি? প্রথমে কি হচ্ছে যে বিধানসভায় 2/3 বিধায়ক এক জায়গায় হলো, নব তৃণমূল বিরোধী দলনেতা হয়ে গেল। তার সঙ্গে এবার যদি ধরে নিই লোকসভাতেও এমনটা ঘটলো, সেখানেও হলো। এরপর যদি দলের নাম এবং প্রতীক পেতে হয় একই প্রতীক, মানে নামটা হবে তৃণমূল এবং প্রতীক হবে জোড়া ফুল, এটা যদি এই নব তৃণমূলকে পেতে হয় তাহলে তাদের নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, গিয়ে আর্জি জানাতে হবে, তাদের বলতে হবে যে আমাদের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়ক, সাংসদ, তারপর কাউন্সিলর এরা রয়েছেন, দলের যারা দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী নেতা তারা রয়েছেন এবং সর্বস্তরেই দেখা যাচ্ছে দলের যারা নেতারা কাজকর্ম করেন তাদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। এইটা যখন নির্বাচন কমিশনের কাছে তারা দাবি করবেন, নির্বাচন কমিশন সেই তাদের দাবির সপক্ষে নথি দেখবেন, সই দেখবেন এবং এটাও দেখবেন তৃণমূলের যে সংবিধান রয়েছে সেই সংবিধানে কি লেখা রয়েছে সেটাও খতিয়ে দেখবেন। এই সব কিছু খতিয়ে দেখে যদি দেখা যায় যে নব তৃণমূল তাদের দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ নথি দিতে পারছেন, সবাইকে জড়ো করতে পারছেন এক জায়গায়, তাহলে তাদের হাতেই চলে যাবে তৃণমূল দলটা, এই যে তৃণমূল নামটি এবং তৃণমূল প্রতীকটি। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার দলও হারাবেন, তার দলের প্রতীকও হারাবেন। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম নিউজরুম থেকে সহকর্মী কৌশিক দাশগুপ্ত ছিলেন সঙ্গে। রাজনীতি সম্ভাবনার খেলা, আগামী দিনে যে সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম এবং যেই পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছিলাম তা কতটা রিফ্লেক্টেড হয় অবশ্যই আমাদের নজর থাকবে। সৌমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তার বক্তব্য শুনি। ভারতবর্ষ একটা বহুত্ববাদী দেশ, এই মাটি বহুত্ববাদের মাটি। এখানে বহুদলীয় ব্যবস্থা ভবিষ্যতেও থাকবে, অনেক রাজনৈতিক দল থাকবে, কিন্তু ইলেকট্রাল পলিটিক্সে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আঞ্চলিক দলেরা তাদের শক্তি হারাচ্ছে। আবার একই সঙ্গে এটাও মনে করতে রাখতে হবে যে ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল স্বাধীনতা আন্দোলনের প্ল্যাটফর্মকে যারা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত করেছিল, সেই ভারতের জাতীয় কংগ্রেস, তারাও কিন্তু কার্যত একটা প্যারাসাইট হয়ে গেছে। আঞ্চলিক দলের উপর নির্ভর করেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি রাজ্যে তারা আছে। এটা গণতন্ত্রের পক্ষে খুব একটা শুভ দিক নয়। গণতন্ত্রের সাফল্য তখনই থাকবে যখন একটা দায়িত্বশীল শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল থাকবে, ঐক্য থাকবে। কারণ বিরোধিতার জন্যই বিরোধিতা করে আজকে তারা এই অবস্থায় পৌঁছেছে। বিজেপি শক্তিশালী হচ্ছে একটা রাজনৈতিক দল, সর্বব্যাপী এবং সর্বস্পর্শী হয়ে যাচ্ছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় মতাদর্শ, ভারতের বহমানতা, ভারতের সংস্কৃতি, ভারতের মানুষের চাওয়া পাওয়া, তাদের কথা, তাদের ব্যথা নিয়ে একটা জায়গায় এসে পৌঁছেছে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা চাই যে এটা বিরোধী দল থাকুক।
কংগ্রেস ভেঙেই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ভেবেছিল মমতাকে দিয়েই বিজেপিকে সরাবে, কিন্তু সেটা তো হয়নি। আব্দুল মান্নান এখন এই পরিস্থিতিতে ঠিক কি ভাবছেন, কি বলছেন, শুনি তার রিয়াকশন। ভাঙতো দলটা আগে না উঠে যেত যদি তখনকার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এত মদত না দিত। যা করেছে সবকিছু মদত দিয়ে গেছে, ভাবছো বিজেপির বিরুদ্ধে লড়বে। থ্যাঙ্কস টু অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড হোম মিনিস্টার অ্যান্ড টোটাল পার্টি শুভেন্দু অধিকারীর পেছনে দাঁড়িয়েছিল এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাকে ভাষা জুগিয়েছিল। আজ সাকসেসফুল হয়েছি। এটা আমরা যদি সেদিন করতে পারতাম, আমাদের যদি কিন্তু আমাকে মমতা ব্যানার্জি এমএলএরা মারলো, আমি কি অন্যায় করেছিলাম? স্পিকারের সামনে মুখ্যমন্ত্রীর প্রেরণায় আমার উপর হামলা করলো, যে সব এমএলএরা আমি জানি তাদের এমএলএরা, তখন তোমার জ্ঞান ছিলাম দেখেছি। আমার সামনের সিটে সেভাবে এসে আক্রমণ করলো। লজ্জা করে না? সে আবার গণতন্ত্রের কথা বলে। হাইকমান্ড আপনার না, পাশে দাঁড়ায় নেই। দুর্ভাগ্য তো, সেই জন্যই এই অত্যাচারগুলো চালিয়ে গেছে।